আসসালামু আলাইকুম। আমরা জানি যে বৃহত্তর সিলেট এবং সিলেটের আশেপাশের কয়েকটি জেলাতে বর্তমানে বন্যা চলতেছে। এই বন্যার সময় প্রতিনিয়তই দেখতেছি যে রোগীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তো এই বন্যার সময় কি কি রোগবালাই হতে পারে এবং এ থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় কি, সে সম্পর্কে আমি খুব সহজেই বলবো। প্রথমে আসি যে বন্যা সাধারণত কিসব রোগবালাই হয়ে থাকে। বন্যার পরবর্তীতে বা বন্যা চলাকালীন সময় সবচেয়ে কমন যেটা হয় ডায়রিয়া, তারপরে হতে পারে জন্ডিস, তারপরে ত্বকের সমস্যা হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্যান্য দুর্ঘটনা, এবং আরেকটি সমস্যা যেটা হচ্ছে সাপে কাটা সমস্যা। তাহলে প্রথমে চলে আসি সবচেয়ে কমন সমস্যা সেটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়াটা হয় সাধারণত দূষিত পানি এবং বিষাক্ত খাবারের জন্য। বন্যার সময় আসলে সব দিকেই বিশুদ্ধ পানির ক্রাইসিস পড়ে যায়। তো এই জন্য আমাদেরকে বিশুদ্ধ পানিটা যেভাবেই হোক সেটা ম্যানেজ করতে হবে। সেটা যদি 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার দূরে হয়, সেখান থেকে বিশুদ্ধ পানিটা সংগ্রহ করতে হবে। আর বিশুদ্ধ পানি আমরা কিভাবে সাধারণ পানি আমরা কিভাবে বিশুদ্ধ করব? সাধারণত আধা ঘন্টা মতো সময় ধরে ফুটন্ত চুলায় আমরা আধা ঘন্টা পানি ফুটিয়ে তারপরে পান করতে পারবো। আর যদি কারো আশেপাশে টিউবওয়েল থাকে, টিউবওয়েল যদি বন্যা এফেক্টেড না হয়, সেক্ষেত্রে টিউবওয়েলের পানি পান করা যাবে। আর যদি টিউবওয়েলটাও বন্যায় এফেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে একটা বালতির মধ্যে 3 থেকে 4 চামচ ব্লিচিং পাউডার দিয়ে পুরো বালতির পানিটুকু আমরা টিউবওয়েলের মধ্যে দিয়ে দিব। এর পরবর্তী থেকে আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো পানি ফেলে দিয়ে তারপরে পানিটুকু পান করার উপযুক্ত হবে। তাহলে বিশুদ্ধ পানি আমরা খাবার দাবার এনশিওর করব। তারপর হচ্ছে কি যে আমাদের খাবার দাবার বেলায় বন্যার সময় আমরা শুকনো খাবারগুলো সংরক্ষণ করে রাখবো। আর স্বাভাবিক খাবার দাবারের মধ্যে আমরা সুষম খাবারটা খাওয়ার চেষ্টা করব। আর যেটা মনে রাখতে হবে আমাদেরকে, যে আমরা সাধারণত বন্যার পানি দিয়ে খাবারের থালা বাসনগুলো পরিষ্কার করি। এতে কিন্তু আমাদের পানিবাহিত রোগগুলা হয়ে যেতে পারে, টাইফয়েড জ্বর হইতে পারে। তো এই জন্য থালা বাসনগুলো আমাদেরকে ভালো পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এরপরের সমস্যা যেটা যে টাইফয়েড সমস্যাটা, এটা টাইফয়েড জ্বর সাধারণত এটাও বিষাক্ত পানি দ্বারা হয়, খাদ্যে বিষক্রিয়া হলে হয়। এই জন্য আমরা এই বিষয়টুকু যদি আমরা মেনে চলি, তাহলে টাইফয়েড না হওয়ার ঝুঁকি আমাদের থাকে। এরপরে যেটা হয়, আমাদের ত্বকের সমস্যা হয়। বন্যার সময় আমাদের জরুরি প্রয়োজনে বের হতে হয়, সেক্ষেত্রে পানির সংমিশ্রণে আসলে আমাদের বিভিন্ন ত্বকের সমস্যা হয়। তাই এই সময় যতটুকু সম্ভব বন্যার পানিটুকু একটু অ্যাভয়েড করে চলা, এবং যখনই আমাদের বন্যার পানি সংমিশ্রণে চলে আসবে, আসার পর অথবা বৃষ্টিতে ভিজার পর আমরা সাথে সাথে পাটা ধুয়ে ফেলবো, হাত ধুয়ে ফেলবো, যাতে পরিষ্কার শুকনো রাখবো। এতে করে আমাদের ত্বকের সমস্যাগুলো কম হবে। আর বন্যার সময় আরেকটা সমস্যা দেখা যায় যে ওই সময় দুর্ঘটনা কবলিত রাস্তাগুলো খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়। এবং বন্যার সময় দেখা গেছে যে বৈদ্যুতিক খুঁটা যেগুলো আছে, ওগুলো থেকেও কিন্তু অনেক সময় বিদ্যুৎগ্রস্ত হয়ে অনেকেই মারা যাচ্ছে। তাহলে এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সম্পর্কেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর পরিশেষে যেটা বলবো, যে সাপ কাটা সমস্যা। বন্যার সময় যেটা হয় আসলে, যে সাপের আবাসস্থল যেগুলো আছে পানিতে ভরে যায়, তাহলে সাপগুলা তাদের আবাসস্থল থেকে বেরোয় চলে আসে। এক্ষেত্রে তারা বিভিন্ন বাসা বাড়িতে আশ্রয় নেয়। তো সেক্ষেত্রে সাপে কাটা সমস্যা থেকে বাঁচার জন্য আমরা সাধারণত অক্সালিক অ্যাসিডের বোতলের সিপিটা খুলে বাড়ির পাশে অথবা দরজার পাশে সেটা রেখে দিলে সাপ আসা থেকে একটু দূরে থাকবে। আবার অনেক সময় বাড়ির আশেপাশে আমরা অক্সালিক অ্যাসিড একটু ছিটিয়ে নিতে পারি, সেক্ষেত্রে সাপ কাটার সমস্যাটা অনেকটা কমে যাবে। তাহলে কেউ যদি অসুস্থ হয়ে যায়, তখন আমরা কি করব? সাধারণত সবচেয়ে কমন যেটা ডায়রিয়া, যদি কারো ডায়রিয়া হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বেশি করে খাবার স্যালাইন খাওয়াতে হবে। যদি বাচ্চার বয়স 2 বছরের কম হয়, তাহলে প্রতিবার পাতলা পায়খানা করার পর 10 থেকে 20 চামচ নর্মাল স্যালাইন তাকে খাওয়াতে হবে। আর যদি 2 বছরের উপরে হয়, তাহলে 20 থেকে 40 চামচ প্রতিবার পাতলা পায়খানা করার পরে খাওয়াতে হবে। আর যদি প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট হয়, সেক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পর 1 গ্লাস স্যালাইন খাওয়াতে হবে। আর সেক্ষেত্রে শুধু স্যালাইন খাওয়ানোর পরে যদি ইমপ্রুভমেন্ট না হয়, আরও যদি খারাপের দিকে অবস্থান করে, সেক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যাব। আর ত্বকের সমস্যা তো সাধারণত যেভাবে বললাম, ত্বকের সমস্যাগুলো এইভাবে দূর হয়ে যেতে পারে। আর
যেটা হচ্ছে যদি কারো জন্ডিস দেখা দেয় সেক্ষেত্রে আমরা এই ঘরোয়া কোনো চিকিৎসা না করে সেক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাব। আর যদি কাউকে সাপে যদি কেউ কাউকে কামড় দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে বিষাক্ত সাপ হলে কিন্তু তাদের ভিতরে অনেক টক্সিন থাকে, তো সেক্ষেত্রে আমরা আসলে বুঝতে পারবো না সাপটা কি পয়জনাস নাকি নন পয়জনাস। সেক্ষেত্রে সাপে কাটলে সব রোগীকেই অবশ্যই আমরা সরকারি হাসপাতালে নিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।